ত্রিপুরা এবং আসামের যিনি স্টেট জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন শ্রী রবীন্দ্র রাজ্যজি, তাছাড়া আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা উপস্থিত আছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, স্টেট ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে শ্রী সুবল ভৌমিক মহোদয়, শ্রীমতী পাপিয়া দত্ত, শ্রী তাপস ভট্টাচার্য এবং আমাদের বিধানসভা যিনি চিফ হুইপ আছেন সম্মানিত শ্রীমতী কল্যাণী রায় মহোদয়, এবং এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের সমস্ত সম্মানিত স্টেট অফিস বেয়ারার এবং আমাদের সম্মানিত মিনিস্টার্স, এমএলএস, এমডিসিস এবং অন্যান্য সমস্ত স্তরের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত, সিনিয়র লিডার্স এবং যারা পিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কার্যকর্তারা বিভিন্ন স্তরে, সবাইকে আজকের এই ভিডিওর শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। এদের কাজই হচ্ছে উল্টাপাল্টা বলা এবং কিভাবে মানুষকে বিভ্রান্ত করা। রাজনীতিতে একটা নির্দিষ্ট কারণে ওনারা আসেন এখানে, আপনারা এখানে বারবার বলার অপেক্ষা রাখেন আজকে যে গায়ের জোর দিয়ে খুন করে, অগ্নিসংযোগ করে, ইলেকশনের সময়, ইলেকশনের আগে, ইলেকশনের পরে এই ধরনের তো আমরা দেখেছি। কিন্তু এই গত 2018-র পর থেকে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে আপনারা দেখুন, চেষ্টা করেছেন, বলছে ছাপ্পা ভোট, আপনারা বলুন কোথায় ছাপ্পা ভোট, তুমি যাও না ইলেকশন কমিশন, এখনো বলছে এইসব বলে। তো সেই জায়গায় আস্তে আস্তে করে আমরা কিন্তু সেপারেট করে করে এগুলোকে একটা সুন্দর একটা যে পরিস্থিতি আনার চেষ্টা আমরা করছি, সরকারও করছে, মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, উনিও করছেন। আজকে আপনারা পাবেন যে 2014-র আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল, 2014-র পরে কি অবস্থাটা হয়েছে। একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সমস্ত কিছু, আজকে কৃষকদের বেলায় হোক, আজকে যুবকদের বেলায় হোক, আমাদের মহিলাদের জন্যই হোক, গরিব মানুষদের জন্য হয়, এই যে কাজগুলো একটার পর একটা স্কিম করছে, মানে ভাবা যায় না এটা। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আজকে আমাদের এখানে মানে স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে। যা যা আমাদের টার্গেট ছিল প্রায় 13 থেকে 14 লক্ষ লোককে আমাদের এই যে কার্ড দেওয়া, জন আরোগ্য যোজনার কার্ড, সেটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এবং সেইভাবে কিন্তু আমাদের, আমি যখনই যাই দিল্লিতে, আমি সমস্ত ডিপার্টমেন্টাল, বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা মিনিস্টার আছেন তাদের সাথে আমি কথা বলি। এবং আমাদের একটা সুবিধা কি, আগে আমরা দেখতাম যে কংগ্রেসের কোনো মন্ত্রী এখান থেকে গেছেন 10 দিন সময় দেখা করতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কোনো মিনিস্টার, যে কোনো মুখ্যমন্ত্রী যদি যায়, সাথে সাথে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং যে সমস্যাগুলো আসে বলার সাথে সাথে কিন্তু সে কাজগুলো হয়। এই যে একটা সুন্দর একটা মানে একটা কোঅর্ডিনেশন, যে কারণে আমাদের কাজ করতে আরো আমাদের উৎসাহ বাড়ায়। সেটা আজকে ত্রিপুরা রাজ্যে আপনারা ভাবুন যে আমরা কিন্তু একটা ছোট রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে মানে সব 4th আমরা ছোট রাজ্য। সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের এখন জিএসডিপি কত, সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপি, মানে আসামের পরে সেকেন্ড হাইয়েস্ট ত্রিপুরা। দিস আর দ্য প্যারামিটার্স। সেই প্যারামিটার্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের সরকার ঠিকভাবে চলছে। আমি তো ল অ্যান্ড অর্ডারের কথা বললাম। আজকে নীতি আয়োগ আমাদের বলছে যে এই যে ত্রিপুরা রাজ্য, এখানে সেটাকে ফ্রন্ট রানার হিসেবে ডিক্লেয়ার করেছে। অর্থাৎ যেভাবে বিভিন্ন যে প্যারামিটার্স আছে সেই প্যারামিটারে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার। আজকে আমাদের পার ক্যাপিটাল ইনকামের যদি আমরা কথা বলি, তথ্য বলছে যে সারা নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। আমরা চেষ্টা করছি আরো কত কিভাবে আরো বেশি বেশি করে আমরা মানে এই কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যাতে সেই দিকে হয়। আজকে আমাদের যে গত বছরের আগের বছর আমরা যে বাজেট আমরা রেখেছিলাম 27,000 কোটি টাকা বাজেট রেখেছিলাম, এবং গত বছর আমরা কত রেখেছি, আমাদের 32,000 কোটি টাকা, অর্থাৎ 4,000 crore আমরা সেখানে জাম্প আমরা দিয়েছি। সেটা কিন্তু এমনিতে হয়নি। অর্থাৎ আমরা যে ফিনান্সিয়াল
যে ডিসিপ্লিন সেটা আমরা মেনটেন করছি। আমাদের এখানে নর্থ ইস্টার্ন জন্য একটা মানে সেন্ট্রাল থেকে একটা ক্যাপিং দেওয়া আছে যে আপনারা 4,000 প্রায় 100-র মতো হাজার কোটি টাকা আপনারা যে এক্সটার্নাল এডেড ফান্ড আপনারা নিতে পারেন, এক্সটার্নাল এডেড থেকে আপনারা লোন নিতে পারেন, তার বেশি। আমি এবার যে ইউনিয়ন ফিনান্স মিনিস্টারের সাথে কথা বললাম যে আমাদের এখানে যদি মেইন ল্যান্ডটা কিন্তু সেই ব্যবস্থা মানে এখানে ক্যাপিং নেই, বললাম যে আপনারা আমাদের এটাকে উঠিয়ে দিন বা আপনারা 10,000 কোটি টাকা যদি করেন তাহলে আরো যেসব আমাদের যে ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আরো বেশি করে আমরা ডেভেলপ করতে পারবো। উনি বলছেন যে আপনারা যে ফিনান্স সেক্রেটারি আছেন ওনাকে পাঠাবেন এবং আমাদের সেক্রেটারির সাথে কথা বলে সেগুলো এই যে চেষ্টা করা যে যদি আরো বাড়ে, কয়েকটা আমাদের মিউনিসিপ্যালিটি কিছু মানে অলরেডি আমরা 50 থেকে 60 কোটি টাকা এই যে 4,000 কোটি টাকার উপরের যে এর মধ্যে আমরা কিন্তু ডিপিআর বানিয়েছি। আরেকটা যে আরেকটা পয়েন্টে আমরা সেখানেও প্রায় 70 কোটি টাকা অলরেডি ডিপিআর বানিয়েছি। তো এই টাকাটা তো হয়েছে, কিন্তু এই টাকা তো শেষ হওয়ার পরে ওটাকে ক্যাপিং দিয়ে দিয়েছে, আমরা শেষ বাকি কাজটা আমরা করতে পারছি না। তো আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাথেও এই বিষয়ে কথা বলেছি যে আমাদের যদি এটাকে যদি কিছুটা না বাড়িয়ে দেন তাহলে আমাদের ডেভেলপ করা একটু সমস্যা হচ্ছে। আজকে আমাদের এখানে ত্রিপুরা থেকে 7-7টা আমাদের মানে পঞ্চায়েত লেভেলে আমরা জাতীয় পুরস্কার পেয়েছি, অর্থাৎ পঞ্চায়েত লেভেলে আমরা ভালো কাজ করছি, তবে আমরা 7-7টা আমরা সারা ভারতবর্ষের বড় বড় স্টেটের সাথে আমরা কম্পিট করে সেখানে আমরা এই ধরনের যে সম্মানিত হচ্ছি আমরা, অর্থাৎ আমরা সেই প্রাইজটা পাচ্ছি, অর্থাৎ ঠিকভাবে চলছে আমাদের। যে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ডিরেকশন বা ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমাদের সরকার চলছে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। যতক্ষণ ধরে ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকবে কোনো অবস্থায় ভালো কাজ হতে পারে না। কারণ যে কোনো জায়গায় সেটা একটা পাড়াতেই হোক, সেটা একটা পার্টিকুলার একটা জায়গায় হোক, ল অ্যান্ড অর্ডার এজ এ হোল সমস্ত ত্রিপুরায় ভালো থাকতে হবে, সেই দিকে কিন্তু এই সরকার আমরা জোর দিয়েছি। আপনারা সবাই জানেন যে 28টি রাজ্যের মধ্যে আমরা এখন নিচের দিকে আমাদের 3rd পজিশনে আমরা আছি। এটা একটা আমরা যে সেটাকে মেনটেন করছি, আরো যাতে নিচে যাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি। বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন, আমি এক এক সময় দেখি যখন বিভিন্ন ঘটনা নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে এত হইচই হয় বা টিভির পর্দায় আমরা দেখি, একটু বাদে আপনারা যদি এটা অফ করে দিই দেখবেন সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে যে নিউজগুলো যখন আপনারা দেখবেন এখানে তো সাংঘাতিক বিষয় হয়। তো সেই তুলনায় আমরা যদি কম্পেয়ার করি থানা কাচারি তাহলে তো থাকবেই না, হবে, কিন্তু দেখতে হবে কোথাও আমরা ইমিডিয়েটলি সেখানে অ্যাড্রেস করছে কিনা। আমরা আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে সাথে সাথে কিন্তু তার অ্যাকশন হচ্ছে। বারবার আমাদের সরকার সেখানে আমরা মনিটরিং করি যে কতজন অ্যারেস্ট হলো এবং তাদের ফলো আপ কি, এবং একটা বিশাল একটা এখানে মানে বিভিন্ন স্তরের যারা এই বিষয়ে আইন ব্যবস্থায় জড়িত আছেন তাদেরকে মনিটর করতে হয়। এবং এই 35 বছরের যে রাজত্বে যে বামপন্থীরা করে গেছে এখানে বা কংগ্রেসের যে রাজত্ব আমরা দেখেছি এগুলোর মধ্যে ইন্টারফারেন্স হতো, এবং সেই কালচার কিন্তু আমি বলছি না 100% আমরা সেটাকে নির্মূল করতে পেরেছি। তো তার জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হয় যে কোথাও আমরা ইন্টারফারেন্স করব না, এবং যখনই আইন শৃঙ্খলা একটা দুর্বলতা বা একটা ঢিলাপন থাকবে তখনই এই ধরনের ফাঙ্গাসের মতো কিন্তু এগুলো বেড়ে যায়, আমাদের অনেকের মধ্যে এগুলো সৃষ্টি হয়, এবং আমরা চাই যে এই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে আমাদের যে দৃষ্টিভঙ্গি যে আগে চাকরি কি হতো, একটা যেহেতু পরম্পরা চলছে না ত্রিপুরাতে চাকরি, আমরা তাহলে আমাদের যারা কার্যকর্তারা এত পরিশ্রম করছে তাদের যদি আমরা কমিউনিস্টদের মতো চাকরি না দিই তাহলে আমাদের পার্টি টিকবে কি করে। একদম ক্লিয়ার কাট যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের চাকরি দেবো। এই যে বিষয় একটা জায়গার মধ্যে আজকে এটা হচ্ছে, আজকে 85%, 15% এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে আমরা করছি, কিন্তু পরীক্ষার মাধ্যমে ট্রান্সপারেন্সি সেই বিশ্বাসটা আস্তে আস্তে করে যখন একটা টাইম আসবে
সাধারণ মানুষ বলবে না এখানে নেতা নেত্রীদের পিছনে ঘুরতে হয় না। এই সরকারের আমলে আমরা চাকরি আমার নিজের যে যে জায়গায় আমার যে ট্যালেন্ট আছে সেই হিসাবে কিন্তু আমি চাকরিটা পাচ্ছি, এবং সেটাই কিন্তু আমাদের কেন্দ্রের নির্দেশ যে আমরা মানে অন্যদের অনুকরণ যেন না করি। এবং যে কারণে আজকে প্রায় 20টার উপরে ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেটা সেখানে চালাচ্ছে। সেটা এই কারণেই হচ্ছে যে নীতি, যেটা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর রায় বলেছেন, যে এখানে মিলে ইয়েস অন্য, মাঝখানে কিছু হবে, ডিপ্লোমেসি থাকবে, কিন্তু এটাই করবো, এর মাঝখানে কোনো বুঝামিলের কোনো স্থান নেই। সেটা কিন্তু আমাদের পার্টির মধ্যেও থাকা দরকার। ফ্লেক্সিবিলিটি থাকবে, কিন্তু ফ্লেক্সিবিলিটিটা অনেকটা মানে তারও একটা নীতি থাকতে হবে, কতটুকু আমরা যেতে পারি। কিন্তু যদি এখানে ঢিলাঢালা থাকে তাহলে সমস্যা। বাক স্বাধীনতা আছে সবার, ডেমোক্রেসিতে বাক স্বাধীনতা থাকবেই, কিন্তু তারও একটা লিমিট যাতে ক্রস না হয় সেগুলো আমাদের নজর রাখতে হবে। কিছুদিন আগে আমাকে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি আমাকে বললেন যে আমরা এই ধরনের একটা চিন্তা ভাবনা করছি। তখন ওনাকে আমি বললাম যে আমি তো বাইরে থাকবো, কিন্তু আমি চেষ্টা করব যে এই দিনটাতে উপস্থিত হওয়ার জন্য। তো আজকে ঠিক 11টার সময় আমি এখানে এসে পৌঁছেছি। তো আমি খবর নিলাম যে কখন শুরু হবে। তো আজকে এখানে আসতে পেরে এবং সময় মতো পৌঁছতে পেরে আমি নিজেকে খুব অত্যন্ত আই এম ফিলিং গুড, যে খুব ভালো লাগছে যে সবার মাঝে পার্টি ছাড়া কিছু হবে না। পার্টির মাধ্যমে পার্টির সাথে পার্টির কার্যকর্তাদের সাথে সময় অনেক সময় অসুবিধা হয়, কিন্তু সবার সাথে যখন কথা বলা হয় তখন একটা আত্মতৃপ্তি, একটা আলাদা কনফিডেন্স কিন্তু ডেভেলপ করে। এবং আসল কনফিডেন্সটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি আমাদের মানে এই ধরনের রাজনৈতিক ক্ষেত্রে। এবং যত বেশি আমাদের এই ধরনের সম্মেলন হবে, আমি আশা করি আমাদের মধ্যে যত ধরনের গ্যাপ থাকে সেই গ্যাপটাও কিন্তু কমে যাবে। এখানে বলা হয়েছে 12 জন ব্যক্তি মিলে দুর্গা পূজা শুরু করেছে, বারোয়ারি পূজা। এর আগে তো যারা ধনাঢ্য ব্যক্তি, রাজরাজারা, জমিদাররা এই ধরনের পুজো করত। আমাদের নিজেদের ব্যক্তি জীবনে আমরা দেখেছি ত্রিপুরাতেও কিন্তু বারোয়ারি পূজা একেবারেই ছিল। যাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল তারাই পুজো করতো এসব। পরবর্তী সময়ে ধীরে ধীরে বারোয়ারি পুজো শুরু হয়। অর্থাৎ সোসাইটি যে ইনভলভমেন্ট, একটা সময় ছিল, আমি এক জায়গায় পড়ছিলাম যে ভারতবর্ষে কিন্তু কোন একটা সময় সোসাইটির কিন্তু অস্তিত্বই ছিল। ধীরে ধীরে সোসাইটির যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছিল, এবং যখন সোসাইটি হলো তখন তার যে একসাথে মিলে এক একটা ডিসিশন নেওয়া যে কোনো বিষয়ে, সেই যে রীতিনীতি সেটা কিন্তু শুরু হয়েছে। আমাদের এই সোসাইটিতে আমাদের বাস করতে হবে। রাজনীতি আমরা করছি এখন, সবাই যেহেতু রাজনীতিতে আমরা এখন কাজকর্ম করছি। আমি একটা জিনিস বলবো যে এই যে আজকের এখানে আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গাপুজো, বাঙালির দুর্গাপুজো। ত্রিপুরায় আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, আমি গিয়েও মানে অবাক হয়ে যাই। আমাদের যারা জনজাতি গোষ্ঠীর যারা আছেন বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে দেখি এরা বহুদিন ধরে দুর্গাপুজো করে। কাজেই ত্রিপুরার মধ্যে আমার মনে হয় যে জাতি জনজাতির দুর্গাপূজা। এবং আমি নিজেও কয়েক জায়গায় যেমন গেলাম, দেখা গেছে এত নিষ্ঠার সাথে এই দুর্গাপুজোগুলো করে, সেটা আমি সেখানে দেখতে পেয়েছি। কয়েক বছরে আমি যখন এই যাত্রা আমি শুরু করি, কয়েক বছর ধরে যখন রাজনীতিতে প্রবেশ করে আমি বিভিন্ন জায়গায় যাই, সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। আজকে এই পূজা আমাদের শুধু দুর্গা পূজা করলাম, মার আরাধনা করলাম, 1 বছরের জন্য মা আসেন পুরো ফ্যামিলি নিয়ে, এবং আবার আমাদের আশীর্বাদ করে আবার 1 বছরের জন্য আমরা বসে থাকি কবে আবার মা আসবে। এখানে দুর্গাপুজোকে সামনে রেখে দুটো বিষয় সবসময় আমাদের মাঝে আসে। একটা হচ্ছে যে অসুরকে বধ করে, মহিষাসুর বধ করে মা দুর্গা, আবার আরেকদিকে রাবণকে বধ করে আমাদের যে রামলালা ওনার ফিরত আসা। তো এই যে বিষয় দুটো আমাদের, এটা কিন্তু
বলা যায় যে দুর্গাপূজার সাথেই কিন্তু একটা রিলেশন রয়ে গেছে। এবং দুটোকে আমরা উপভোগ করি, দুটোর ইতিহাসও আলাদা, আরো অনেক ইতিহাস আছে। সেগুলো আমাদের যে নতুন করে একটা বাঁচা, যে 1 বছরের জন্য যে বাঁচা যে রসদ, সেটা আমাদের মাঝে দেয়। এবং যে রাবণ এবং অসুরের যে চিন্তা ভাবনা আমাদের সোসাইটিতে হয়, আমাদের নিজেদের মনে হয়, সেটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য এই ধরনের যে পূজা অর্চনা আমরা করে থাকি। এবং শুধু তাই নয়, পুজোকে সামনে রেখে আমাদের আর্থসামাজিকও কিন্তু উন্নয়ন। আজকে একটু আগে আমরা যখন নিচে বসেছিলাম ভিতরে ঢোকার, এখানে একটা সাংস্কৃতিক একটা যে উন্নয়ন, সেটা কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি। এবং আর্থসামাজিক উন্নয়ন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে যারা মানে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে পূজাকে সামনে রেখে তাদেরও কিন্তু আর্থিক উন্নয়ন হয়, পাশাপাশি সামাজিক উন্নয়ন হয়। তো সব মিলে একটা অদ্ভুত একটা সমাজের মধ্যে একটা মানে ভাইব্রেশন আমরা দেখতে পাই। এর জন্যই সবাই অপেক্ষা করে থাকে কবে দুর্গাপূজা আসবে। বাইগণ তো আগে গণেশ পূজা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই যে এই যে সম্মেলন বা এই ধরনের যখন পূজা অর্চনা হয়, যে মহারাষ্ট্র যখন দুর্গাপূজা আর আপনার গণেশ পূজা শুরু হয়, তো সেখানেও কিন্তু এই ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গণেশ পূজা সেখানে শুরু হয়েছিল। তো এই জায়গায় আজকে যদি আমরা এই পরম্পরা আমরা রাখি, অর্থাৎ এখন তো আর ইংরেজ নেই, কিন্তু আমাদের যে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যদি সবাই এই ধরনের যে বিজয়ের শুভেচ্ছা বিনিময় বা এই ধরনের যদি আয়োজন আমরা করি, পূজা অর্চনা করি, তাহলে আমরা কিন্তু অনেক বেশি সংগঠিত আমরা হতে পারি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কথা যদি আমি বলি, আমাদের জিএসডিপির আপনার 3% বেশি মার্কেট লোন আপনি নিতে পারবেন না। আমরা কিন্তু এখন পর্যন্ত মার্কেট থেকে লোন নিইনি, এইবার আমরা খানিকটা আমাদের নিতে হয়েছে। তো এই যে আমাদের ফাইন্যান্সিয়াল মানে এরকম ব্যাংকরাপ্টির কোনো অবস্থা নাই, এই যে কন্টিনিউয়াস আমাদের সরকারকে ঠিকভাবে পরিচালনা করা, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা কিন্তু নজর আমরা দেখেছি। তারপরেও আমরা দেখুন ইনফ্রাস্ট্রাকচার আমাদের বাজেটে 7,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেটে এটা রেখেছি। অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, তাহলে বাইরের থেকে কিন্তু অনেক যারা ইনভেস্টার্স আছে তারাও আসবে না, বা আমাদের যারা যে কোনো একটা পরিকল্পনা যদি করি সেখানে কিন্তু বাস্তবায়িত হবে না। তো সেই দিকে আমরা কাজ করছি। এখন আমাদের যারা মিনিস্টাররা আছেন সবাইকে মিলে আমরা কাজ করছি। আমরা এইবার মাননীয় প্রধানমন্ত্রী 22 তারিখ যে উনি আসলেন, আপনারা সবাই জানেন, সেদিন এই আমাদের যে উনি যখন আসলেন বারবার আমি ওনাকে একটা চিঠি দিয়েছিলাম যে আমরা ত্রিপুরা সুন্দরী মন্দির আমরা যেটা ওটাকে নতুনভাবে আমরা সাজিয়েছি, মাত্র 37 কোটি টাকা আমাদের দিয়েছিল এই প্রসাদ প্রকল্প থেকে, কিন্তু সেখানে প্রায় আরো 17 কোটি টাকা আমাদের সরকারের আমাদের বাজেট থেকে আমরা দিয়ে প্রায় 52 কোটি টাকা আমরা দিয়ে সেটাকে সম্পূর্ণ করেছি। ওনাকে আমি চিঠি দিলাম যে স্যার আপনি যদি আসেন সেটাকে আপনি উদ্বোধন করেন, নতুন পরিসর আমরা করেছি। এবং উনি সেদিন এসেছিলেন, সেখানে আমাদের আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী আসলেন, এসে উনি বললেন যে আমরা তো মন্দিরে দেখলাম, আমি সব সুন্দর হয়েছে, এত বড় জায়গা ভাবতেই পারি। সেখানে 22 তারিখে জিএসটি লাগু হওয়ার কথা আপনার জানেন, যে নতুন ভাবে যে রিফর্ম হয়েছে, যেটা 4টা স্টেপে ছিল 2টো স্টেপে নিয়ে এসছে, 4টা না 5টা প্রায় বলতে গেলে, সেখানে 2টো স্টেপে নিয়ে এসছে, একটা 5% আর একটা 18%। সেদিনই কিন্তু সেটা মানে এফেক্ট আরম্ভ হল। তো মাননীয় প্রধানমন্ত্রী যে রাজীব বাবু সেদিন বসেছিলেন, উনি জিজ্ঞেস করছিলেন, আমরা বললাম এখন তো আমাদের আজকে এই পুজো তাছাড়া মানে কিছু ইয়ে আছে, আমরা কিন্তু কাজ করবো। এতে করে আমরা দেখেছি সমস্ত জায়গায় যখন পার্টির থেকে যখন যা ডিসিশন দেয়, আমরা মার্কেটে আমরা গিয়েছি, আমরা যারা ক্রেতা আছে বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছি, দে আর ভেরি হ্যাপি। বলছে যে এতে করে আমাদের দাম তো বিভিন্ন আইটেমসে এত কমে গেছে, কিছু কিছু জায়গায় 0% চলে এসছে। কিন্তু বিরোধীরা কি বলছে যে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, বাস্তবের সাথে যুক্ত নেই। কিন্তু এইসব সোশ্যাল মিডিয়া বিধানসভা এইসব বলবে, কিন্তু কাজে কাজ কিচ্ছু হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা
বিজনেসম্যান যারা আছেন, ট্রেডের সাথে যুক্ত, তাদেরও কিন্তু আগে যেখানে এদের ক্যাপিটাল অনেক বেশি লাগাতে হতো, সেখানে কিন্তু অনেকটা কম লাগাতে হতো। তো আমরা আজকে সেইভাবে আমরা কাজ করছি। আজকে স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলেন, ত্রিপুরার মতো জায়গার মধ্যে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে আমি তো কোনোদিন ভাবিনি। আমি ডাক্তার হয়ে আমি চিন্তা করতে পারিনি যে এখানে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট হবে। আজকে 4-4টা কিডনি ট্রান্সপ্লান্ট এখানে হয়েছে। যিনি দিয়েছেন, যারা দিয়েছেন তারা ভালো আছেন, যারা রিসিভ করেছেন তারাও ভালো আছে। আমরা লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখানে 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করেছেন, ডাক্তারবাবু আছেন। ত্রিপুরার মধ্যে একটা জায়গা, ছোট্ট জায়গা, আমাদের সোর্সও খুব কম, সেই জায়গার মধ্যে আমরা কিন্তু আজকে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা সাজাচ্ছি, এখানে সিজা হসপিটাল তাদেরকে আমরা জায়গা দিয়েছি, সুপার স্পেশালিটি এখানে স্টার্ট করবেন। আমাদের 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি একটা ব্লক করেছি এখানে। ডেন্টাল কলেজের আমরা প্রায় 2 কোটি টাকার মতো ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। মাদার অ্যান্ড চাইল্ডের থেকে সেখানেও প্রায় 150 কোটি টাকার মতো সেখান থেকেও আমরা পেয়েছি, সেটারও কাজ চলছে এখানে। আমাদের যে ড্রাগ এডিকশন নিয়ে আমরা সব জায়গায় কথা বলি, ড্রাগ ডি এডিকশন সেন্টার, সেটা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা বিরাট একটা কেন্দ্র এখানে করছি বিস্তানগঞ্জে। তো সব জায়গায় আমরা চাইছি যে শুধু স্টেট হসপিটাল না, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, সেটা যাদের স্ট্রেংথেনিং হয়। 2-1টা ঘটনা ঘটবে, কিন্তু সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি কিনা, দিস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আমরা পার্টির সাথে মিলে আমরা আমাদের যখন ক্যাবিনেট বিভিন্ন সময়, আপনারা একবার ভাবুন যে আমার পূর্বসূরি উনি 3% দিয়ে গেছেন আমাদের সরকার আসার পর। 29 মাসে আমি 29% দিয়েছি। শুধু তাই নয়, এরপরে আবার দিয়ে এখন 36%। বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে ডিএ আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি। এখন 22%-এর মতো গ্যাপ আছে। আগে যদি ইতিহাস দেখেন, আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে। আমরা সেটা চেষ্টা আছে। আমাদের 7th পে কমিশন, এখানে আমাদের নতুন করে যে 15 ফাইন্যান্স কমিশন তারা এসছেন, 16 ফাইন্যান্স কমিশন নতুন ভাবে করেছে, আমরাও সেটা ভাবে করছি, যাতে করে এই জিন্দাবাদ না করতে হয়। আগে তো কথায় মানে জিন্দাবাদ করতো। আমাদের সরকার আসার পর 2018 থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা 20,000-এর উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এইগুলো আমরা দিচ্ছি, এগুলো তো বলতে হবে। আর অন্যভাবে তো যে বিভিন্নভাবে যে চাকরি আছে, আপনারা জানেন যে কতগুলো কন্ট্রাক্টুয়াল চাকরি আছে, অন্যভাবেও চাকরি আছে, প্রায় 5 থেকে 6,000 চাকরি আছে। আমরা চেষ্টা করছি আরো যাতে যেগুলো আমাদের চাকরি যেখানে ভ্যাকেন্সি, সেগুলো যাতে ফিল আপ করা যায়। আমাদের পিএসসি গুলোকে যাতে পুনরুজ্জীবিত করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। চা শিল্পকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা এমএসএমইর মধ্যে আমরা সেটাকে ব্যবহার করে মানুষকে যাতে তাদের সুযোগ সুবিধা পায়, সেই কাজটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এই আমরা শুরু করেছি। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সারা ত্রিপুরার মানুষ তাদের কভার পাচ্ছে। সেটা এটা কিন্তু অন্য জায়গায় নেই। এখানেও কিন্তু ক্যাপিং দেওয়া, আমাদের এখানে কিন্তু ক্যাপিং নেই। একটার পর একটা এখানে আমাদের রাস্তাঘাট আপনারা দেখেছেন, কিছু একটা কাজ করলেই সেখানে নানা রকম কথা। এখানে মাননীয় মেয়র সাহেব আছেন, কদিন বাদে বলবে কি সুন্দর আগরতলা। আজকে যখন এয়ারপোর্ট থেকে আমি আসছিলাম, কি ছিল অবস্থাটা। এখন চারিদিকে 2টো ব্রিজও হয়ে গেছে, অলরেডি কমপ্লিট, সেটারও ইনোগ্রেশন হবে। 4 লেনের এত সুন্দর যে আমি বারবার বলেছি, যখন আমাদের বাইরের থেকে কোনো লোক আসবেন, যে এন্ট্রি পয়েন্টে দেখে যেন সুন্দর হয়। আমাদের যে লিচু বাগানে আমাদের যিনি স্বর্গীয় এস.ডি. বর্মন মহোদয়, ওনার নামে আমরা মূর্তি সেখানে প্রতিষ্ঠা করেছি। সেখানে এটা তো আগে কখনো ওরা দেখেনি। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি কাঞ্চনের সামনে আপনারা দেখেছেন। সেখানে এই আইল্যান্ডে কেউ নামই জানতো। সেখানে একটা জিরো ফলক ছিল, আমরা ছোটবেলায় দেখতাম, সেটা মাটির নিচে চলে গেছিল, সেটা উঠালাম আমরা। উঠিয়ে সেটা মহারাজা বীর বিক্রমের যে সেটা চমনি এখন নাম দিয়েছে, ওনার মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। আমরা যারা জনজাতি যারা আছেন, তাদের যারা ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশনাল লেভেলে, শুধু জনজাতিদের তাদের স্কিল শুধু দেখার জন্য টিসিএ লেভেলের অফিসার আমরা নিযুক্ত দিয়েছি।
সেটা 5 সালে সেটা মানে সেটাকে ওরা বন্ধ করে দিয়েছিল, সেটাকে আমরা আবার নতুন করে আমাদের ক্যাবিনেটের ডিসিশন সেটা স্টার্ট করেছি। যে সমাজপতিরা আমাদের সরকার আসার পর 2018 পর থেকে আমরা 2000 টাকা করে দিচ্ছিলাম। 2023-এর পরে আমরা ডিসিশন নিলাম যে না, ওনারা যেহেতু সমাজপতি, তারা সমাজের জন্য কাজ করছে, তাদেরকে, এবং সেখানে ক্যাপিং হচ্ছে সেই 2000 থেকে আমরা 5000 করেছি। এবং শুধু তাই নয়, সেই 5000 যে ক্যাপিং, অনেক আছে সমাজপতিরা ওটা রোটেশন বেসিসে আসে, অনেকে আছে কেউ সরকারি চাকরি করছে বা রিটায়ারমেন্টে আছে, তো রিটায়ার করলে তাদেরকে দেওয়া হতো। তো আমি যখন জিজ্ঞেস করলাম ক্যাবিনেটে চিফ সেক্রেটারি মহোদয়কে, আমি জিজ্ঞেস করলাম যে কতজন আমাদের এরকম যদি উঠিয়ে দিই কত, তো বললেন যে আমাদের 19টি জাতিগোষ্ঠী আছে, কিন্তু দেখা যায় সেখানে 14, আগে 10 পেত, 13-14 পাবে, তো বাকিরা কেন পাবে না? তো বলছে না, ওনাদের যে সমাজ গঠনের যে প্রক্রিয়া সেভাবে সমাজ ব্যবস্থাই নেই। তো আমি বললাম ওনাদেরকেও, যারা হবে ওনাদের তো লিডার একজন থাকবেন, তাদেরকেও দেবো। শুধু তাই না, যখন আমি জিজ্ঞেস করলাম কতজন আমাদের এখানে রেজিস্টার্ড জনজাতিরা আছে, তো প্রায় 40+ আমাদের জনজাতি এখানে আছে। আমরা সবাইকে আমরা দেবো 5000 টাকা করে, এবং ডিএম কে বলুন যে সব জায়গায় খবর নিতে, তাদের আমরা হারাতে চাই না ওনাদেরকে, তাদেরকে আমাদের সম্মান, আমরা আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের আমরা সম্মান দিচ্ছি, ওনাদের আর্থিক উন্নয়ন থেকে আরম্ভ করে সামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে আমরা সব কাজ ওনাদের জন্য করছি। না, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, আপনারা জানেন যে ওনাদের এই যে এয়ারপোর্ট, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষ দিকে এখানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সেখানে আগরতলা সিঙ্গারি এয়ারপোর্ট তৈরি করে, পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট হয়। সেটাকে ওনাকে সম্মান দেওয়ার জন্যই ভারতীয় জনতা পার্টি এই মহারাজাদের কিভাবে সম্মান দিতে হয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটা দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু তাই নয়, আরেকটা জিনিস যেটা করলেন, ত্রিপুরার মতো একটা ছোট জায়গা, সেখান থেকে একজন রাজ পরিবারের একজন সন্তানকে, সুসন্তানকে উনি তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে রাজ্যপাল বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের পক্ষে। এখানে 2019-এর পর থেকে আমরা দেখেছি প্রায় 2024 পর্যন্ত পরপর 7 জন যারা জনজাতি ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা, তাদের পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। সেটা একমাত্র সভা হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমাদের ভারতীয় জনতা পার্টিকে। এগুলো আপনারা বলবেন না, এগুলো কিন্তু বলা প্রয়োজন। একের পরে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, আমরা এইবারও আমি দিল্লিতে যখন গেলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন যে এমন একটা প্রতিটা স্টেট, প্রতিটা রাজ্যকে বলেছেন যে এমন একটা আপনারা ট্যুরিজমের একটা স্পট বানান, যে স্পট শুনে সমস্ত মানে ভারতবর্ষ না, পৃথিবীর সমস্ত মানুষ যাতে জানতে পারে না এমন জায়গায় সেটা পাওয়া যায়, এবং সেই যে ট্যুরিজমের যে স্থানটা হবে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে। তো বন্দোয়ারে আমরা 51 শক্তিপীঠ, আমাদের জীবদ্দশায় আমরা কিন্তু 51 শক্তিপীঠ আমরা দেখতে পাবো। সেই 51 শক্তিপীঠ এখন বাংলাদেশে কিছু আছে, কিছু আছে আপনার পাকিস্তানে, আমাদের নেপালে আছে, সেই আমাদের তিব্বতে আছে, শ্রীলঙ্কাতে আছে। তো তার রিপ্লিকা বানিয়ে আমরা বন্দোয়ারে এত আধুনিক, মানে আধুনিকের ছোঁয়া থাকে, আবার এত সুন্দরভাবে 51 রিপ্লিকা বানানো হবে। সমস্ত ভারতবর্ষের লোক যখন জানবে যে 51 শক্তিপীঠ ত্রিপুরাতে আছে, এবং বন্দোয়ারে আমি বলেছি সেদিন যখন আমি সেখানে গিয়ে তার ভূমি পূজন করি, যে এটা বন্দোয়ার না, এটা স্বর্গদ্বার হবে আগামী দিনে। এবং নটরাজের যে উচ্চতা, সেটা আমার কাছে যা খবর উন্নয়ন করেছেন, মানে মানে এই উচ্চতার ভারত পৃথিবীর মধ্যে এই উচ্চতার মানে নটরাজের মধ্যেই নেই, এত সুন্দরভাবে। তো আশা করি আমরা একের পর এক চেষ্টা করছি উন্নতি নিয়েও। এবার আমি কথা বলেছি কিভাবে, যেটা কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু প্রতিবন্ধকতা আছে, সেটাকে কিভাবে করা যায়। আমি দিল্লি থেকে এই কাজগুলো আমি করেছি সেগুলো, এবং ওনারা শুনেছেন এবং এগুলো করবেন। আমি জাতি জনজাতির যে মেলবন্ধন আমরা এই পুজো উপলক্ষে, বিজয়া শুভেচ্ছা উপলক্ষে, সেগুলো আরো সুদৃঢ় হোক। আমরা আগামী দিন বিভিন্ন বিষয়ে আসে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে বলেছেন, এইগুলোতে কর্ণপাত একেবারেই করবেন না। তবে এইগুলো আসলে আমরাও কিন্তু অনেকটা সচেতনও থাকি। মাঝে মাঝে অনেক জিনিস বলার পরে এটাকে নিয়ে আমাদের হইচইয়ের কোনো বিষয় না, কারণ আমরা
ট্রান্সপারেন্সির মাধ্যমে চলি, মানুষের সাথে আমরা আছি, এরপর এত চিন্তা কিসের আসে? কিছু হলে আমরা আমাদের মধ্যে বসে আমরা সেইগুলো ডিসিশন নিয়ে যা করার আমরা করবো। একদম না এইসব বিষয়ে একেবারেই মানে না যাওয়া, এবং আগামী দিন আমাদের টিটিএ ডিসি যে ইলেকশন, ডিসি ইলেকশন হতে পারে, তো তার জন্য আমাদের তৈরি কিন্তু থাকতে হবে। আমরা আমাদের মতো চলবো, আমরা কারোর এগেইনস্টে বলবো না, কিন্তু মানুষের যা প্রয়োজন তার জন্য মানুষকে দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ব্যক্তি, যেটা আমাদের প্রভারীজি বলেছেন, যে লাস্ট মাইল অব্দি যে ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যা করছেন সেটা ভাবা যায় না। আজকে আমরা একদিকে দেশ শক্তিশালী হচ্ছে, অপারেশন সিন্ধু যদি আমরা বলি, এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে। আগে তো আমরা এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পারি না। আমাদের কাছে গার্জিয়ান এত শক্তিশালী, তা আমরা কেন করবো না? তো আমি এটাই বলবো, যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন, কার্যকর্তা মানে কাজের লোক। কার্যকর্তা আমরা বিহারের মধ্যে, আমার মনে আছে আমি যখন বিহারে পড়াশোনা করতাম, সেখানে একটা কথা বলতো, काम मत करो, काम का फिक्र करो और उसका खूब जिक्र करो, लेकिन काम मत करो। এইগুলো অন্যান্য পার্টিতে হবে, ভারতীয় জনতা পার্টিতে কাম ছাড়া কোনো কাজ হবে না। কাজ করলে ওই লেটারাল এন্ট্রি হবে না, কাজের মাধ্যমে কিন্তু তার মানে পরিচয় কিন্তু নিজে নিজে চলে আসে, এবং সেইভাবে কিন্তু চুম্বকের মতো এই পার্টি টেনে নেয়। এবং আগামী দিন আমি শিওর যে আমাদের যারা কার্যকর্তারা আছে, যখনই যেই জায়গায় আপনারা যাবেন, যখনই যে জায়গায় যাবেন, আপনারা দেখে নেবেন যে না, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে, ওর চলন বলন এভরিথিং দেখলে মনে হয় না ভারতীয় জনতা পার্টি। এই কমিউনিস্টদের যে ক্যাডার আপনারা হবেন না। কংগ্রেসের তো কি আছে আমার জানা নেই, ক্যাডার আছে কি আছে আমি জানি না, কিন্তু ওদের তো ফলোই করে না, কারণ ওরা উচ্ছৃঙ্খলতার মাধ্যমে এমন তো দেখেছেন বিহারের ইলেকশন নিয়ে কি মারদাঙ্গা ওদের নমিনেশন নিয়ে, তো এইগুলো তো আমরা দেখে এসছি। কাজে এইরকম একটা অবস্থার মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, যেহেতু 2018-তে আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর যে আশীর্বাদে, সেটাকে যাতে আগামী দিন আমরা আরো সুন্দরভাবে আমার নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ এভরিথিং উই হ্যাভ, আমাদের ইনবিল্ট ভগবান আমাদের দিয়ে দিয়েছে সব, খালি সেটাকে প্রকাশ করা, আর কিচ্ছু লাগে না। নিজের কনফিডেন্স যদি আমরা ডেভেলপ করি, মানুষের সাথে সুন্দরভাবে কথা বল, ঠিক আছে কথা বলতে তো অসুবিধা নেই, যেটা হবে করতে পারবো, আর মানে পদের পিছনে না ঘোরাটাই বেটার। এবং আমরা যদি সবাই মিলে যে আমার কি হবে না না হবে, আমি সমর্পণের কথা বলি, আমরা পণ্ডিত দীনদয়াল থেকে আরম্ভ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে আরম্ভ করে সবাই তো সমর্পণ করেছেন, তা আমি তো কিছুটা করি অ্যাটলিস্ট। তো সেই দিশায় যদি আমরা কাজ করি, তাহলে আমরা আগামী দিন এক মানে যেটা বলছি আমরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, এবং ত্রিপুরা প্রদেশ শ্রেষ্ঠ প্রদেশ সারা ভারতবর্ষ কিন্তু হোক, সে আশা রেখে বিজয়ের শুভেচ্ছা। এবং আগামীকাল যেহেতু দীপাবলি, কালী পুজো উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।